প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন বিনিয়োগ উদ্যোগে সুদিন অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে মূলত কথা বলে থাকি অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের নানাবিধ বিষয় নিয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য, একজন সুখ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ, গবেষক ও নীতি পরামর্শক। তিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব ডক্টর সেলিম রায়হান, এবং তিনি সানেমের নির্বাহী পরিচালক, এবং তার যে পরিচিতি শুধু বাংলাদেশে নয়, তিনি আন্তর্জাতিক মহলেও সহযোগী সংগঠনের সাথে কাজ করছেন, গবেষণা করছেন। আজকে স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, কেমন আছেন? আছি ভালো, থ্যাংক ইউ। আমরা আপনার কাছ থেকে তো নানাবিধ বিষয় জানবো। আপনি অর্থনীতি পড়াচ্ছেন, অর্থনীতি নিয়ে গবেষণা করছেন, তো আমরা তার আগে একটি প্রতিবেদন দেখে নেব স্যার। কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়িকে কেন্দ্র করে একটি বড় উন্নয়ন পরিকল্পনা চলছে। বিনিয়োগ আকর্ষণ করতে এর লক্ষ্য সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস টার্মিনাল ও শিল্পাঞ্চল গড়ে তোলা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে বড় জাহাজ সরাসরি ভিড়তে পারবে। এতে রপ্তানি পণ্যের পরিবহন সহজ ও দ্রুত হবে। বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল শিল্প কারখানার জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। একটি নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ চলছে, যেখানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে। এই প্রকল্প শেষ হলে মহেশখালী শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে। সম্প্রতি মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার। নবগঠিত মিডার সদস্যরা ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এতে সরকার প্রধান বলেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, একটি ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। নতুন শহর গড়ে তুলে এটিকে আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম কেন্দ্র হিসেবে প্রস্তুত করার নির্দেশনা দেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। উন্নয়ন কাজে পরিবেশ সুরক্ষার উপর জোর দেন তিনি। বৈঠকে মিডার চেয়ারম্যান জানান, ৩ ধাপে এ প্রকল্প বাস্তবায়ন হবে। প্রথম ধাপ সম্পন্ন হবে ২০২৫ থেকে ৩০ সালের মধ্যে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। জিডিপিতে যুক্ত হবে $১৫০ বিলিয়ন। আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী ৩০ বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে ৩০ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বুঝি। 4টা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে। প্রথম পিলারটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি। আপনারা সবাই জানেন যে আমাদের পাওয়ার জেনারেশনে একটা অগ্রগতি হয়েছে। আমরা এক্সপেক্ট করছি যে আমাদের পাওয়ার জেনারেশনে আরও রিকোয়ারমেন্ট তৈরি হবে এবং এসব ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে আরও বেশি তৈরি হবে। দ্বিতীয় পিলারটা হচ্ছে ডিপ সি পোর্টের পিলার। ডিপ সি পোর্ট তো আই থিঙ্ক ইজ সেলফ এক্সপ্লেনেটরি। আমাদের এখন যে পোর্টগুলো আছে সেগুলো সবগুলোই আমাদের আইদার রিভার পোর্ট অথবা এমন পোর্ট যেখানে বড় জাহাজ আসতে পারে না। এই ডিপ সি পোর্টটা হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সিঙ্গাপুর বা কলম্বো হয়ে ইউরোপে যেতে হবে না। আমরা এত বড় জাহাজ আনতে পারবো যে জাহাজগুলোয় আমাদের এখান থেকে মালামাল নিয়ে স্ট্রেইট ইউরোপ বা আমেরিকা চলে যেতে পারবে। তৃতীয় যে পিলারটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হবে ভবিষ্যতে, আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা চিন্তা করেন যে আমরা গার্মেন্টস করছি, আমরা এর পিছে যে কটন ওয়্যার হাউজিংয়ের কথা বলছি, আমরা ফ্রি ট্রেড জোনের কথা বলছি। এই জায়গাগুলো ফ্রি ট্রেড জোনের জন্য একদম মোস্ট আইডিয়াল, যেখানে আমরা স্টোরেজও করতে পারবো, আবার একই সাথে এখানে যদি কোনো বিদেশি সংস্থা এসে একটা কিছু প্রোডাকশন করে আবার সাথে সাথে বের করে নিয়ে যেতে চায়, এটা তাদের জন্য খুবই আইডিয়াল হবে। ফাইনাল যে 4th পিলারটা সেটা হচ্ছে ফিশিং। তো সমুদ্রকে আমরা নিয়ে কখনো অত ভালোভাবে চিন্তা করি না, বা যে হিউজ বে অফ বেঙ্গল আমাদের আছে, যেখানে আসলে হিউজ পরিমাণ রিসোর্স আছে। ব্লু ইকোনমিতে অনেক কিছু করার সুযোগ আছে, স্টার্টিং ফ্রম ডিপ সি ফিশিং অল দ্য ওয়ে টু ফিশ প্রসেসিং বলি, শিপ বিল্ডিং বলি, এই সব ক্ষেত্রেই শিপ রিপেয়ারিংয়ের কথা বলি, এই সব ক্ষেত্রেই আসলে আমাদের অনেক বড় একটা সুযোগ আছে। মহেশখালী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও আকর্ষণীয় হবে। এটি শুধু রপ্তানি ও কর্মসংস্থান বাড়াবে না, বরং বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্যের নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে। স্যার, আপনাকে দেখেছি যে সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কাজ করেন। এখন অর্থনীতির ক্ষেত্রে বিনিয়োগ একটা বড়
আমি যদি বলি যে বিনিয়োগের এটা লোকাল হতে পারে, বিদেশি বিনিয়োগ হতে পারে। এই যে বিনিয়োগের জায়গায় বাংলাদেশ কি বিনিয়োগের জন্য আমাদের তো একটা বড় ফোর্স আছে, মানে ম্যান পাওয়ার যদি বলি অনেক দেশের এটা নাই। এটাকে আমরা ইউজ করে বিনিয়োগের যে ডেস্টিনেশন হওয়া দরকার, বাংলাদেশে একটা ইনভেস্টমেন্ট হাব হবে, যেটা বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছিলেন যে এই হাব তৈরিতে, যে আপনি যেহেতু পলিসি নিয়ে কাজ করেন, গভর্নমেন্টের সাথে আপনি কাজ করছেন, সানেমের সাথে হয়ে আপনি বেশ কিছু পলিসি পেপার পাবলিশ করেছেন, এই পলিসিতে যেহেতু কাজ করছেন আপনি জিনিসটা ভালো জানবেন যে বাংলাদেশ ডেস্টিনেশন হিসাবে, ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসাবে কতটুকু মানে প্রস্তুত এবং কি করা উচিত। এটা তো আমরা মানে একটা হচ্ছে তথ্যপত্রই বলে দেয় আসলে ঘটনাটা কি। আপনি দেখুন আমাদের যে যাত্রাটা গত 5.5 দশকের কথা বলছিলাম, আমি যদি 80 সালের মাঝামাঝি কথা বলি, 80 দশকটার মাঝামাঝি, তখন বাংলাদেশ এবং ভিয়েতনামের অবস্থান প্রায় কাছাকাছি ছিল। বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম ইনফ্যাক্ট ভিয়েতনামের চেয়ে বেশি ছিল। এবং ভিয়েতনাম ও বাংলাদেশে যদি আপনি বিদেশি বিনিয়োগের চিত্রটা দেখেন, ওই একই রকম কাছাকাছি। ভিয়েতনাম এখন তো আমরা জানি বছরে প্রায় 30-35 বিলিয়ন ডলার তারা বিদেশি বিনিয়োগ আনে। আমাদের গড়ে বিনিয়োগ আমরা 3 বিলিয়ন ডলারের খুব বেশি নাম, তার মধ্যে একটা বড় অংশ কিন্তু রিইনভেস্টমেন্ট, সেই জায়গাটুকু আমরা জানি গ্রিনফিল্ড ইনভেস্টমেন্টের জায়গায় এখন আমরা পিছিয়ে আছি। তো আমরা কিন্তু এই বিষয়টা আমি জানি বিডা থেকেও এই বিষয়টা একটা উপলব্ধি আছে এবং সে প্রচেষ্টাগুলো আছে কীভাবে বিদেশি বিনিয়োগটা আকৃষ্ট করা যায়। বেশ কয়েকটা চ্যালেঞ্জ আছে এখনও, কিন্তু আমাদের পলিসি লেভেলে এমন অনেক ইনকনসিস্টেন্সি আছে যেগুলো খুব দ্রুত দূর করা দরকার। আমাদের যে রেগুলেটরি এনভায়রনমেন্টটা বিদেশি বিনিয়োগকারীরা তারা মনে করেন যে এখনও এরকম একটা খুব কমপ্লিকেটেড ব্যুরোক্রেটিক এনভায়রনমেন্টে বিনিয়োগ পরিবেশটা সহায়ক না। আমরা দেখেছি যে বিদেশি বিনিয়োগকারীরা তারা বিভিন্ন সময় বলেছেন যে আমাদের কর খাত বা ট্যাক্সেশন অথবা ব্যাংকিং সেক্টরের যখন আপনি প্রফিট রিপ্যাট্রিয়েট করতে চান, কাগজে কলমে হয়তো অনেক কিছু আছে, তো বাস্তবে দেখা যায় যে অনেক সমস্যা। সুতরাং এগুলোর কারণে আমি ধরেন ভিয়েতনামে গেছি, আমি লাওপিডিয়ারে গেছি, ওদের ইকোনমিক জোনগুলোতে গেছি, এবং সে জায়গায় দেখেছি যে ওরা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য তারা কিন্তু অনেক সমস্যাগুলোকে সমাধান করেছে। আমি মনে করি বাংলাদেশের এই কাজগুলো করতে হবে খুব দ্রুত। কিছু কিছু উদ্যোগ আমি দেখছি অলরেডি, যে ওই যে আমাদের ওএসএস যেটা আছে ওয়ান স্টপ সার্ভিস বিডাতে, সেটাকে আমি শুনছি একটা ওভারঅলিং করা হচ্ছে, কিছু কিছু পজিটিভ এই উদ্যোগ হচ্ছে। তো এগুলোকে যদি আমরা সুসংহত করতে পারি, আমাদের রেগুলেটরি এনভায়রনমেন্ট পলিসি রেজিমকে যদি আমরা একটা প্রেডিক্টেবল রেজিম করতে পারি, এবং আমরা যদি আমলাতন্ত্রের জায়গাগুলো রেড টেপগুলোকে দূর করতে পারি, এবং অন্যান্য যে কিছু সমস্যা আছে, যেমন আপনি একটা জনগোষ্ঠীর কথা বললেন, বিশাল জনগোষ্ঠী, কিন্তু সেই জনগোষ্ঠীকে দক্ষ হতে হবে। তো সুতরাং সেই বিষয়গুলো যদি জোর দিতে পারে, আমার কাছে মনে হয় আমাদের অবশ্যই খুব রাতারাতি বড় ধরনের বিনিয়োগ না বাড়লেও এখনকার যে চিত্র তার থেকে আমরা একটা উন্নতি আশা করতে পারি। না, সেটা আপনি বলছিলেন যে ওয়ান স্টপ সার্ভিস, আমাদের ওয়ান স্টপ সার্ভিস আসলে আমি যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে অনেকগুলো ওয়ান স্টপ সার্ভিস, আপনি জানেন যে বিডা একটা প্রতিষ্ঠান, তাদের ওয়ান স্টপ সার্ভিস আছে, বেজার আছে, এনবিআর আছে, অনেকগুলো প্রতিষ্ঠানের অনেকগুলো ওয়ান স্টপ সার্ভিস। তাহলে কি আসলে ওয়ান স্টপ হলো? এটা তো আমার মনে হয় যে ওয়ান স্টপ ঠাট্টা করে ফুল স্টপ বলেছে। তো এই জায়গাটা আসলে আপনি বলছিলেন যে বিডা কাজ করছে, হ্যাঁ আমিও যতটুকু জানি যে বিডা কাজ করছে, কিন্তু এইখানে কি শেষ? আমাদের মাইন্ডসেটের কিছু পরিবর্তন, যেটা হলো যে যিনি সার্ভিসটা দিবেন তার সেই লেভেলের কোঅর্ডিনেশন, তার মাইন্ডসেট কেমন, এই জিনিসটা কি রাতারাতি পরিবর্তন করা, ট্রেন আপ করা, এই ধরনের উদ্যোগ কি, যেহেতু সানেম অনেকগুলা গবেষক তৈরি করছে, আপনারা কি এই ধরনের ইস্যুতে গভর্নমেন্টের কোনো ধরনের ইনস্ট্রাকশন, পরামর্শ, রিকমেন্ডেশন দিতে পারেন কিনা, যে এটাকে স্মুথ করার জন্য এই বিষয় করলে হয়তো ইনভেস্টররা কনফিডেন্ট পাবে যে এখানে ইনভেস্ট করা যায়? আমরা আসলে এগুলো নিয়েও কাজ করছি। আপনি যেটা বললেন একদম ঠিকই বলেছেন। এগুলো নিয়ে শুধু আমরা না, আমরা জানি বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনাররাও কাজ করছেন, ইউএনডিপি অথবা ইউএন অর্গানাইজেশনগুলো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, তারাও কাজ করছেন। যে আপনি যে জায়গাটা বললেন, যে মূল কথা হচ্ছে প্রফেশনালিজম আনতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সিটা নিশ্চিত করতে হবে, যে যিনি সেবা দিবেন তিনি আসলে সেবাটা দিচ্ছেন কিনা, তার জবাবদিহিতার জায়গাটা কোথায়, এবং যদি না দেন তাহলে তার বিপরীতে কি ব্যবস্থাটা নেওয়া যেতে পারে। সেরকম যদি একটা জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা যায়, তাহলে ওই সেবা দেওয়ার প্রান্তে যিনি আছেন, যিনি দিচ্ছেন, তার কাছে কিন্তু সেবা নিতে যারা যাবেন তারা কিন্তু ওই অনিশ্চয়তার সম্মুখীন হবে না, তারা একটা ভরসা পাবেন, একটা আস্থার পরিবেশ সৃষ্টি হবে, যেটা কিন্তু আমি মনে করি বিনিয়োগের জন্য, দেশি হোক বিদেশি বিনিয়োগ দুটোর জন্য কিন্তু ওই আস্থা এবং নিশ্চয়তার পরিবেশটা তো খুব জরুরি।
আমি যেটা এটাও জানি যে বেশ কিছু একটা উদ্যোগ আছে যে অনেকগুলো প্রতিষ্ঠানগুলোকে একটা জায়গায় আনার, আমব্রেলা করা। আপনি বিভিন্ন ওয়ান স্টপ সার্ভিসের কথা বললেন, আসলে ওয়ান স্টপ সার্ভিসে একটাই হওয়া উচিত। এবং আমি কেন বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো, কোনটা আমার জন্য সুইটেবল ওয়ান স্টপ সার্ভিস সেটা খোঁজার জন্য, দেখা যাবে সেগুলোকে আবার ঠিক করার জন্য আবার একটা ওয়ান স্টপ সার্ভিস করতে হচ্ছে। আমি যেটা দেখেছি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যারা সত্যিকার অর্থেই এইভাবে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করেছে, তারা এই ধরনের সমস্যাগুলো তারা সমাধান করেছে। তারা প্রকৃত অর্থেই ওয়ান স্টপ সার্ভিসকে তারা মিন করেছে যে এটা আসলেই ওয়ান স্টপ সার্ভিস, এবং যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেটা কোঅর্ডিনেশন যেভাবে হওয়া দরকার সেটা কিন্তু তারা নিশ্চিত করেছে। এবং সবচেয়ে বড় যে কথা একটু আগে আমি বললাম যে অ্যাকাউন্টেবিলিটির একটা কালচার, সেই জায়গাটাকে তারা নিশ্চিত করেছে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যারা পারফর্ম করতে পারবেন না সরকারের মধ্যে অথবা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে, তাদের জন্য পানিশমেন্টের জায়গাটা কোথায়, এবং যারা পারফর্ম করছেন তাদের জন্য কিন্তু রিওয়ার্ডের ব্যবস্থা রাখতে হবে। সো রিওয়ার্ড এবং পানিশমেন্টের যদি একটা ভারসাম্যমূলক আমরা একটা স্ট্র্যাটেজি এবং একটা ইনসেন্টিভ স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি, আমি মনে করি এই পরিস্থিতির উন্নতিটা সম্ভব। ভালো বলছিলেন যে আমাদের রিওয়ার্ড এবং পানিশমেন্ট, এখানে আমি একটু যোগ দিতে চাই যে বাংলাদেশে তো গভর্নমেন্ট জবে যেটা হয় যে চাকরিটা পাওয়া যেরকম কঠিন তার চেয়ে যাওয়া খুব কঠিন। এটা তো আসলে মানে আপনারা যেহেতু পলিসি নিয়ে কাজ করেন, এটা কি অ্যাড্রেস করা সম্ভব বাংলাদেশ পার্সপেক্টিভে যদি চিন্তা করি যে বাংলাদেশের মানুষজনের যে মাইন্ডসেট বা মানসিকতা, যে আমি জব পেয়েছি আমার পলিসিতে আমার আন্দোলন শুরু হয়, এই যে ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলো সংস্কার নিয়ে কাজ করছে, কিন্তু আমরা দেখছি যে যার যার দাবি নিয়ে অনেকেই রাস্তায়। এই জিনিসগুলো অ্যাড্রেস করা কি বাংলাদেশে সম্ভব বলে মনে করেন যে এটা করতে পারে? আমি তো আশাবাদী হতে চাই, কারণ আপনি দেখেন যে দেশগুলোর কথা বললাম, ভিয়েতনাম, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, এমনকি মালয়েশিয়া, তাদের অবস্থা কিন্তু 30, 40, 50 বছর আগে আমাদের মতোই ছিল। তারাও কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হয়েছিল। তো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। এবং প্রথম কথা হচ্ছে এই ধরনের সংস্কার করতে গেলে আমলাতন্ত্রের যারা কায়েমি স্বার্থবাদী, যেটাকে ইংরেজিতে বলে ভেস্টেড ইন্টারেস্ট, তারা বাধা দিবেই। আমলাতন্ত্রের মধ্যেও কিন্তু অনেক পজিটিভ মাইন্ডেড অনেকে আছেন যারা পরিবর্তন চান। তো আমরা যদি তাদেরকে আইডেন্টিফাই করতে পারি যে যারা আসলেই পরিবর্তনের সহায়ক এবং যারা পরিবর্তনকে অথবা সংস্কারকে ব্লক করছেন, এবং সেই ব্লকটাকে উৎক্রমণ করার জন্য যে রাজনৈতিক সদিচ্ছাটা, আমার সেগুলো যদি করা যায় তাহলে অবশ্যই পরিবর্তন সম্ভব। হ্যাঁ, দেশটি একটা সুন্দর দেশ হবে আশা করছি। আমি ছোট্ট একটি কোশ্চেন করতে চাই, যেটা হলো যে সানেম কাজ করছে দারিদ্র্য বিমোচন এবং পাশাপাশি ওনাদের ইনক্লুসিভ যে ডেভেলপমেন্ট সেটা নিয়েও কাজ করছে। তো আমরা তো আসলে শহরমুখী সবাই, তো আপনারা কি সেই গ্রাম এবং শহরের যে মাঝামাঝি যে দূরত্বটা আপনাদের পলিসি রিকমেন্ডেশন দিয়ে বা সরকারকে কোনোভাবে পরামর্শ দিয়ে এটা কি কমানোর কোনো ধরনের উদ্যোগ নিয়েছেন কিনা, যে সানেম আরও বেশি এই জায়গায় নজর দিবে, এরকম ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? না, অবশ্যই আমরা করছি কাজ। বিশেষ করে আপনি একদম ঠিক বলেছেন, আমাদের যে আঞ্চলিক বৈষম্য, শহর এবং নগরে গ্রামের মধ্যে যে বৈষম্য, এটা কিন্তু ব্যাপক। এবং আপনি শুধু এমনকি শহরের মধ্যে বৈষম্য আছে, সব কিছু ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে আপনি যদি সেবা, শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য নাগরিক সুবিধার কথা বলেন, সবাই ঢাকামুখী। এইটাকে কিন্তু ভাঙতে হবে, এই ডিসেন্ট্রালাইজেশনটা করা দরকার। এবং আরেকটা কথা আপনি ঠিক বলেছেন যে গ্রাম এবং শহরের মধ্যে এই যে উন্নয়নের যে বড় ফারাকটা, এটা যদি আমরা দূর করতে না পারি, যে বৈষম্য বিরোধী চেতনা থেকে যে আমরা গত 1 বছর আগে যে মানে গণ আন্দোলনটা হয়েছিল, আমরা তো সেই আন্দোলনের চেতনাটাকে আমরা স্থাপন করতে পারবো না। সেটা আমি মনে করি আমরা কাজ করে যাচ্ছি সানেমের পক্ষ থেকে, আমাদের গবেষণা দিয়ে, পলিসি পেপার অথবা সরকারের অথবা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে এনগেজমেন্টের মাধ্যমে আমরা সেই কাজ আমরা সামনের দিনেও করে যাব। 2026 সালে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে স্ট্যাটাসে যাচ্ছি, তো ওইখানে তো আমাদের চ্যালেঞ্জ আসবে, কিন্তু কোনো সুযোগ কি আমাদের আছে যে আমরা অপরচুনিটিও পেতে পারি ওটা থেকে? যারা এলডিসি থেকে বের হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি এটা কম্পালসারি ছিল, যে কিভাবে এই ট্রানজিশনটাকে, প্রস্তুতিটা কী হবে। যখনই ঘোষণা দিল জাতিসংঘের সিডিপি যে এই আগামী 3 বছর অথবা 5 বছরের মধ্যে এই এলডিসিটা বের হয়ে যাবে, তখন ওই সময়টায় ব্যবহার করা দরকার যে কিভাবে প্রস্তুতিটা নেওয়া যায়। কারণ আমি যেটা একটু আগে বলছিলাম, অনেক চ্যালেঞ্জ আছে। বাংলাদেশে কিন্তু একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করেছে, এবং 2021 সালে যখন এটা ঘোষণা করা হলো যে বাংলাদেশ 26-এ বের হয়ে যাবে, তখন কিন্তু আশা আকাঙ্ক্ষা একটা তো ছিল যে কীভাবে প্রস্তুতিগুলো আমরা ঠিকমতো নেওয়া হচ্ছে কিনা। আমি বলবো যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রস্তুতি সেভাবে নেওয়া হয়নি, এবং অনেক জায়গাতেই আমরা গ্যাপ দেখেছি। এখন হয়তো একটা আমরা চেষ্টা দেখছি নানাভাবে
নানা রকম জায়গায় কিছু কিছু জায়গায় উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এখনও কিন্তু অনেকের একটা উদ্বেগের জায়গা আছে যে এলডিসি থেকে উত্তরণ হলে যে চ্যালেঞ্জগুলো আমরা ইমিডিয়েটলি ফেস করব সেগুলোর জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিতে পেরেছি কিনা। ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ আছে এবং আমি মনে করি নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগ আছে। এখন সেই উদ্বেগের জায়গাগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে আত্মস্থ করি, যে কথাটা আপনি বলছিলেন যে এখানে এই দেশটা সবাইকে একসাথে কাজ করা দরকার, সেখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি বুঝেই থাকি যে এগুলো আমাদের ঠিকঠাক করা দরকার, বিশেষ করে সংস্কার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনৈতিক সংস্কার, আমাদের কস্ট অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে আপনার বড় ধরনের সংস্কারগুলো দরকার, ট্যাক্সেশনের ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে, লজিস্টিক, ট্রেড ফ্যাসিলিটেশনে, আমাদের পোর্টগুলোকে আরও বেশি সুসংহত করা দরকার, এফিশিয়েন্ট করা দরকার। এই সমস্ত কিছু না হলে যেটা হবে যে আমরা একটা দেখা যাবে একটা অতিরিক্ত প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে যাব। এটা আমাদেরকে এমনিতে করতেই হবে। আমরা যদি দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাই, এই জিনিসটা আমাদের করতেই হবে। তো আমার এই জায়গাটা, আমার মূল কথাটা হচ্ছে যে আমাদের প্রস্তুতির কিন্তু এখনও ঘাটতি আছে, এবং সেই জায়গাটা যত দ্রুত আমরা বুঝতে পারবো তত দ্রুত আমরা উদ্যোগগুলো নিতে পারবো, সম্মিলিতভাবে আমরা মনে হয় সমাধানের জায়গাটাকে আমরা পৌঁছতে পারবো অত দ্রুত। একেবারে সর্বশেষ কোশ্চেন আপনার জন্য, যে আপনি তরুণদেরকে নিয়ে কাজ করেন, আপনার সাথে আমি যখনই কোনো মিটিং বা কনফারেন্স সেমিনারে দেখি অনেক তরুণ আপনার সাথে কাজ করছে। এই যে তরুণ গবেষকরা তৈরি হয়েছে, ওরা কি বাংলাদেশকে সাপোর্ট করবে নাকি তৈরি হয়ে আবার বিদেশের নিজেদের সেটেল ডাউন হবে? সেই বিষয়টা আপনি কিভাবে ইন্সপায়ার করেন যে তরুণরা গবেষণায় কাজ করবে, পাশাপাশি দেশের জন্য হয়ে কাজ করবে? এই ধরনের পরিকল্পনা কি আপনারা নিয়েছেন? অবশ্যই। এটা দেখুন, তরুণদের মধ্যে এই ডাইলেমাটা, মনের ভিতরে ডাইলেমাটা আছে, একটা বড় ডাইলেমা আছে। যখন দেশের পরিস্থিতি, পরিবেশে তারা যদি একটা হতাশা সৃষ্টি হয়, কাজের সেরকম তাদের যে প্রয়োজন মাফিক যে কাজ, তাদের যে প্রেফারেন্স, সেই অনুযায়ী যখন তারা কাজ পায় না, অথবা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এক ধরনের অনিশ্চয়তা, হতাশার পরিস্থিতি দেখে, তখন অনেকেই বিদেশমুখী হতে চায়। কিন্তু আবার তাদের মধ্যে একটা বড় অংশ তারা চায় যে বিদেশে যদি যায়ও স্কিল ডেভেলপ করে ওখান থেকে আবার দেশের জন্য তারা কাজ করতে চায়। তো আমি মনে করি সবাইকে দেশের ভিতরে আটকে রাখা যাবে না, দেশের বাইরে অনেকেই যাবে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, দেশের বাইরে যারা যাচ্ছে তাদের সাথে আমরা কানেকশনটা মেনটেন করতে পারছি কিনা। দেশের বাইরে অনেকে, আপনি এমনকি অনেক দেশগুলোর কথা, আশেপাশে অনেক দেশ আছে যারা কিন্তু তাদের যে প্রবাসী যে জনগোষ্ঠী, এবং যে দক্ষ জনগোষ্ঠী হোক এবং কি অদক্ষ, আমাদের একটা কানেকশন তো আছে, রেমিটেন্স পাঠাচ্ছেন আমাদের শ্রমিক ভাই বোনেরা নানাভাবে, তাদের কষ্টার্জিত টাকা পাঠাচ্ছেন। তো এর বাইরেও যে আমরা যে বলি যে মেরিট এবং মেধা যে একটা স্ফুরণ হয় দেশের বাইরে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে, তাদের মেধাগুলোকে আমাদের কাজে লাগাতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক বড় একটা ব্যাপার। পাশাপাশি দেশের ভেতরেও তারা যদি ফিরে এসে তারা কাজ করতে পারে, সেই পরিবেশটা কিন্তু সৃষ্টি করা দরকার। আমি অর্থনীতি নিয়ে যেহেতু কাজ করি, আমি দেখেছি অনেকেই যারা দেশের বাইরে গিয়ে অর্থনীতির উপরে ডিগ্রি নিয়েছেন, তারা অনেকেই কিন্তু দেশে ফিরে এসে কাজ করছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করছেন, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে, ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করছেন। সুতরাং আমি এই জায়গায় একদমই হতাশ না। আমি মনে করি যে তরুণদের বাংলাদেশে তাদের একটা আশা আকাঙ্ক্ষার একটা বড় জায়গা আছে, বাংলাদেশকে তারা একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চান, এবং সেই জায়গায় আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করি। তাদের জন্য যদি একটি পরামর্শ দিয়ে দেন, আমাদের দর্শকরা হয়তো অনেক তরুণ আছে, তাদের জন্য কোনো পরামর্শ স্পেসিফিক আছে কিনা আপনার কাছে, যে তাদের জন্য একটু পরামর্শ চাচ্ছি? আমার পরামর্শটা হচ্ছে যে প্রথম কথা নিজেকে গড়ে তুলতে হবে, কারণ নিজেকে যদি আমি গড়ে তুলতে না পারি তাহলে আমার কন্ট্রিবিউশনটা খুব দুর্বল হবে। এবং সেই নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি নিজের জ্ঞান চর্চা, নিজের মেধা এবং সেটার উপলব্ধিটা, এবং প্রচুর পড়াশোনা করতে হবে, নিজের নিজের দেশকে খুব ভালো মতো জানতে হবে, বহির্জগৎকে জানতে হবে, নিজের দেশকে খুব ভালোবাসতে হবে। এবং এগুলো করলে, এই কতগুলো কন্ডিশন যদি আমরা মিট করতে পারি, তাহলে একজন তরুণীর পক্ষে আমি মনে করি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, বাংলাদেশের প্রতি তার সেই মমত্ববোধ, সেই কানেকশনটা থাকবে, এবং সে যদি দেশে ফিরে এসে কাজ করতে চায়, নানা প্রতিকূলতার মধ্যেও তার ওই কমিটমেন্টটা দিয়ে সে কাজ করে যেতে পারবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হয়তো অন্য কোনো প্রোগ্রামে আপনার সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। অনেক প্রিয় ধন্যবাদ দর্শক, আপনাকে। আমরা এই পর্যন্তই আমাদের আজকের আয়োজন আমরা শেষ করব এখানে। আগামী পর্বে আপনাদেরকে আর একজন অতিথির সাথে এবং অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।